আচ্ছা শুরু করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সবাইকে একটু ক্লাসটা শেয়ার করে দেবো। মনে কষ্ট করতেন ভাই। অনেক বসে থেকে देखिए किसमें रेडमी 11 সবাইকে একটু ক্লাসটা শেয়ার করে দেবো। আর ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা একটু দেখে। আর আজকে হলো তোমার বিএসসি ফিজিক্স কেমিস্ট্রি অল কোশ্চেন সলভ মোটামুটি ইম্পর্টেন্ট ক্লাস। আমাদের ফোন ফেসবুক নাই ডাউনলোড করি আগে। কেমন আছেন ভাই? ঠিক করে বসে কোথায় কাছে স্টার্ট করে দেবো। আচ্ছা ভাই ইনস্টল হোক, আমি তো ফেসবুক ইনস্টল করছিলাম। সমস্যা নাই ভাই, নতুন ক্লাস থেকে পাবেই। আমি একটু ভাই সবাই ক্লাসটা শেয়ার করে বন্ধু বান্ধবকে ঠিক মতো শুনে যাচ্ছে কমেন্টে সবাই জানিয়ে দিন। বিএসসিদের পদার্থ এবং রসায়ন ক্লাস সবাই বন্ধু বান্ধবকে মেনশন দিয়ে দিন যাতে সবাই ক্লাসটা করতে পারে। সামনে এসে কমেন্ট দেখতে পারবো। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা, প্রথম কোশ্চেন হচ্ছে বায়ুর চাপ পরিমাপের যন্ত্রের নাম কি? বায়ুর চাপ পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। আচ্ছা এতক্ষণ
আচ্ছা, এটা হচ্ছে ব্যারোমিটার। আবার যদি বলা হয় যে স্পিড মাপার যন্ত্র, এটা হচ্ছে ওডোমিটার। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা, ওডোমিটার। আচ্ছা, আচ্ছা, পরেরটা হচ্ছে কোনটি লব্ধি রাশি। এখন লব্ধি রাশি কোনটা? লব্ধি রাশি হচ্ছে রাশি দুই ধরনের, একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। এখন স্কেলার রাশির মধ্যে হচ্ছে কি কি আছে? তাপ। তাপ হচ্ছে স্কেলার, এটার কোনো দিক লাগে না। দীপন তীব্রতা, তারপর হচ্ছে সময়, কোনো দিক নাই। দৈর্ঘ্যের কোনো দিক নাই। দীপন তীব্রতার দিক আছে, দীপন তীব্রতার দিক আছে। তীব্রতা একটা ভেক্টর রাশি, অর্থাৎ এটাই হচ্ছে কি লব্ধি রাশি। আচ্ছা, এরপরে হচ্ছে আচ্ছা, এখানে বলা আছে যে এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। এখন সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে দুইটার ক্রস গুণফল 0 হইতে হবে, অর্থাৎ দুইটা ভেক্টরের রেশিও ax বাই bx ইকুয়াল ay বাই by ইকুয়াল az বাই bz। যে কোনো দুইটা রেশিও নিব, যেমন হচ্ছে 5/15 ইকুয়াল 2/m ইকুয়াল হচ্ছে 3/9। এই দুইটাও নিতে পারি অথবা এই দুইটাও নিতে পারি, যে কোনো একটা নিলেই হয়েছে। এটা হচ্ছে তাহলে 5/15 ইকুয়াল 2/m 1 3 m সমান হচ্ছে 6, আনসার হবে 6। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এরপরের কোশ্চেন হচ্ছে দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে একটি রাশি, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান, মধ্যবর্তী কোণ কত? এটা অনেক জায়গায় আসছে এই কোশ্চেনটা। এখন এটা বের করার পদ্ধতি হচ্ছে মুখস্থ রাখা ভালো, তবে বের করার পদ্ধতি হচ্ছে এরকম। যেমন সূত্র জানি হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, কজ আলফা সমান হচ্ছে কি আর স্কোয়ার, এটা সূত্র। এখন এখানে বলা আছে দুটি সমমানের ভেক্টর, অর্থাৎ পি সমান কিউ সমান আর সমান হচ্ছে এক্স। এক্স যদি ধরি তাহলে হইতেছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার কজ আলফা সমান এক্স স্কোয়ার, বা 2x স্কোয়ার কজ আলফা সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার সমান হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, আলফা সমান হচ্ছে কজ ইনভার্স মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে 2x স্কোয়ার সমান কজ ইনভার্স মাইনাস হাফ। এখন কজ হাফের ভ্যালু হচ্ছে 60, মাইনাস হাফের ভ্যালু হচ্ছে 180 মাইনাস 60 সমান হচ্ছে 120 ডিগ্রি, অর্থাৎ এটার ভ্যালু হচ্ছে আনসার হচ্ছে 120 ডিগ্রি। লাইভ ভালোভাবে না বোঝা গেলে কমেন্ট করেন। আচ্ছা, এরপরে হচ্ছে পরের কোশ্চেনে যাই, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে বলছে দুটি গতিশীল বস্তুর একটির সাপেক্ষে অপরটির গতিকে কি বলে? অর্থাৎ ধরেন একটা বস্তু, এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, অর্থাৎ বললাম এটা হচ্ছে একটা স্থির মাধ্যম। স্থির মাধ্যমের সাপেক্ষে আরেকটা মাধ্যম আছে, এই মাধ্যমটা গতিশীল, অর্থাৎ এটা হচ্ছে গতিশীল। অর্থাৎ একটা সাপেক্ষে আরেকটা যদি বলে, অর্থাৎ এইটা সাপেক্ষে যদি এটাকে বলা হয়
তাহলে এই গতিকে বলা হয় আপেক্ষিক গতি, অর্থাৎ এটাকে বলা হয় আপেক্ষিক গতি। একটা সাপেক্ষে আরেকটা বললে এই গতিকে বলা হয় আপেক্ষিক গতি। আচ্ছা, তারপরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হারকে কি বলে? এটা অনেক কোশ্চেন। সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হারই হচ্ছে বেগ বা দ্রুতি। এটা আসলে দ্রুতি, সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হারকে দ্রুতি বলে। নেক্সট কোশ্চেন হচ্ছে পড়ন্ত বস্তুর সূত্র অনুসারে তৃতীয় সূত্র কোনটি? এখন পড়ন্ত বস্তুর সূত্র দিছে হচ্ছে গ্যালিলিও পড়ন্ত বস্তুর সূত্র প্রদান করছে। এখন প্রথম সূত্রে বলা হয়েছে প্রত্যেকটা বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে, এটা প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রে বলা হয়েছে যে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ সময়ের সমানুপাতিক, এটা হচ্ছে ভি সমানুপাতিক টি। আর তৃতীয় যে সূত্রটা, এটাই বলা হয়েছে যে মুক্তভাবে কোনো পড়ন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এর সমানুপাতিক টি স্কোয়ার। এখন এই দুটো যদি কম্বাইন্ড করি তাহলে লেখা যায় যে ভি সমানুপাতিক √h। এটা আলাদাভাবে লেখা যায়, এই দুটা কম্বিনেশন করে দিতে পারে। তাহলে আনসার হবে হচ্ছে এই সমানুপাতিক টি স্কোয়ার। লিখে নি, কমেন্ট হয়। আচ্ছা, ঠিক আছে, স্লোলি নিচ্ছি। ক্লোজ করি। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে সাইকেলের বেগ এবং চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, এটা একটু ভালোভাবে দেখাই। এটা ধরেন এটা একটা সারফেস, এই সারফেসের মধ্যে একটা বস্তু গতিশীল এই দিকে ভি বেগে এই দিকে গতিশীল। এখন এই বেগের জন্য এই সাইকেলের উপর একটা লব্ধি বল, অর্থাৎ এই দিকে একটা প্রযুক্ত বল ক্রিয়াশীল হবে, যেটার জন্য এই বস্তুটা সামনের দিকে যাবে। আর ঘর্ষণ বলের কাজটা হচ্ছে প্রযুক্ত বলের ঠিক বিপরীত, অর্থাৎ যে বেগটা আছে এই বেগকে বাধা প্রদান করবে, অর্থাৎ বেগকে কমাই দিবে। অর্থাৎ এই দিকে যে বেগটা পাবো এটা হচ্ছে ঘর্ষণ বল। আমি ধরলাম এফকে কাইনেটিক ফ্রিকশন। এখন দুইটার দিক হচ্ছে, একটার দিক যদি এই দিক হয় আরেকটার দিক হবে এই দিক, অর্থাৎ এফ হচ্ছে এই দিক আর এফকে মানে ঘর্ষণ বলটা হচ্ছে এই দিক। তাহলে মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। অর্থাৎ এরা পরস্পর সমতল রাস্তায় যদি যায়, সমতল রাস্তায় এটা হচ্ছে 180 ডিগ্রি। আবার যদি রাস্তা যদি অ্যাঙ্গুলার হয়, ধরেন এই দিকে আছে রাস্তাটা, এইরকম অ্যাঙ্গুলার আছে, অর্থাৎ এই দিকে নামতেছে, তখন আর 180 ডিগ্রি থাকবে না, তখন একটু অন্যরকম হবে। যাই হোক, 180 বলতে সবসময় 180 হয়, কারণ এটা এর সাথে চেঞ্জ হবে, কারণ এদিক প্রতিক্রিয়া বলার, এদিকে হচ্ছে থিটা, ওজন হচ্ছে এদিকে ডব্লিউ সমান mg, এটাও থিটা, এটা হবে ডব্লিউ কস থিটা, এটার একটা অংশ এই দিকে যাবে ডব্লিউ সাইন থিটা, আর আমি ধরলাম প্রযুক্ত বলে এই দিকে, আর এফটা হচ্ছে তাহলে উল্টা দিক। অর্থাৎ এখানেও কোনটা 180 ডিগ্রি হয় অ্যাঙ্গেল বিটুইন বেগ আর হচ্ছে চাকার ঘর্ষণের মধ্যে। না বুঝলে কমেন্ট করেন, কোনো ম্যাথ যদি না বুঝেন তাহলে কমেন্ট করেন। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। এখানে বলা হয়েছে যে সবচেয়ে দুর্বল বল কোনটি? 4টি মৌলিক বল আছে। 4টি মৌলিক বলের মধ্যে মহাকর্ষ বল একটা, তড়িৎ চুম্বক বল একটা, দুর্বল নিউক্লিয় বল একটা, সবল নিউক্লিয় বল একটা। এখন দুর্বল হচ্ছে সবচেয়ে মহাকর্ষ বল, অর্থাৎ মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বল, তারপরে মানে সবলতার বিচারে তারপরে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, দুর্বল
নিউক্লিয় বল। এর চেয়ে বেশি শক্তিশালী হচ্ছে তড়িৎ চৌম্বক বল, তড়িৎ চৌম্বক বল। আর সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। এখন সবলতার বিচারে সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল, এবং এটার পাল্লা হচ্ছে অসীম, এটার পাল্লা অসীম। এটার পাল্লা হচ্ছে 10⁻16 মিটার, এটা হচ্ছে অসীম। আর এটার পাল্লা হচ্ছে 10⁻15 মিটার। তাহলে আনসার হচ্ছে মহাকর্ষ বল, অর্থাৎ সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। আর এটা মূলত উৎপত্তি হয় গ্র্যাভিটন নামক কণার বিনিময়ে। গ্র্যাভিটন নামক কণার বিনিময়ে এই বলের উৎপত্তি হয়। আচ্ছা, এখানে আছে নিউক্লিয়াসের মধ্যে কোন কণার পারস্পরিক বিনিময়ে সবল নিউক্লিয় বলের উৎপত্তি হয়। এটা আসলে ম্যাস না, এটা হবে মেসন। মেসন নামক কণার বিনিময়ে এটা উৎপত্তি হয়, মেসন। এটা হচ্ছে মেসন, দন্তন্য হবে। নিউট্রিনো, ইলেকট্রন, গ্র্যাভিটন এগুলো আলাদা। এই যে গ্র্যাভিটন হচ্ছে মহাকর্ষের, এটা হচ্ছে মহাকর্ষ বল, মহাকর্ষ। আর ইলেকট্রন আসলে কোনো কণার উৎপত্তির জন্য না, ইলেকট্রন হচ্ছে আউটার শেলে থাকে, যে কোনো পরমাণুর বাইরের দিকে থাকে। আর নিউট্রিনো হচ্ছে একটা অস্থায়ী মূলকণিকা, এটা হচ্ছে অস্থায়ী মূলকণিকা, অস্থায়ী মূলকণিকা। তাহলে আনসার হবে হচ্ছে মেসন। মেসন এর আরেকটা নাম থাকতে পারে যেটাকে বলা হয় গ্লুঅন। যে কোনো একটা অপশনে থাকতে পারে। অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে মেসন বা গ্লুঅন নামক কণার বিনিময়ে এই যে সবল নিউক্লিয় বলের উৎপত্তি ঘটে। এটা যে কোনো একটা অপশনে থাকতে পারে। কোনো কিছু না বুঝলে কমেন্টে বলবেন। আচ্ছা, এরপরের কোশ্চেন হচ্ছে যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে, তা হচ্ছে মানুষের একটা যে শ্রবণের একটা নির্দিষ্ট সীমা আছে। এই সীমাটা হচ্ছে ডেসিবেলে প্রকাশ করা হয়, ডেসিবেল। অর্থাৎ এখানে ডেসিবেলের সূত্রটা হচ্ছে ডেল দ্বারা প্রকাশ করা হয়। ডেল সমান 10 log I বাই হচ্ছে I0, I/I0। এই আইটা হচ্ছে ইন্টেন্সিটি বা তীব্রতা। এই তীব্রতাটা মূলত হচ্ছে এখানে 10⁻12 মানে প্রমাণ তীব্রতা। এটা হচ্ছে 10⁻12, 1 × 10⁻12 হচ্ছে I0, I0টা হচ্ছে প্রমাণ। এখন এই তীব্রতাটা যদি 120 ডেসিবেল হয় তাহলে মানুষ বধির হয়ে যেতে পারে। অর্থাৎ এই পর্যন্ত মানুষ সহ্য করতে পারে, আর উপরে হইলে মানুষ বধির হয়ে যেতে পারে। আর এটার একক হচ্ছে ডিবি, ডেসিবেল, ডিবি। এখন এখানে 10 দেওয়ার জন্য মূলত হচ্ছে ডেসিবেল। আচ্ছা, এরপরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে টর্ক। টর্কের নাম আছে, আরো কিছু নাম আছে। টর্কের নাম হচ্ছে বলের ভ্রামক। এটার আরেকটা নাম হচ্ছে বলের ভ্রামক বা দ্বন্দ্বের ভ্রামক। বলের ভ্রামক বা দ্বন্দ্বের ভ্রামক। এখন টর্ক টাও সমান নর্মালি সূত্র হচ্ছে R×F, অর্থাৎ ডিস্টেন্স ইন্টু ফোর্স। এটা হচ্ছে টর্ক। টাও সমান আমি লিখতে পারি RF sin θ সমান হচ্ছে FR, অর্থাৎ ফোর্স ইন্টু ডিস্টেন্স। বলের মাত্রা হচ্ছে ml T⁻², আর দূরত্বের মাত্রা হচ্ছে L। তাহলে লিখতে পারি ml/T²।
টি ইনভার্স 2, যেখানে অপশানে আছে ml2 টি ইনভার্স 2। আর এটার একক হচ্ছে নিউটন মিটার অথবা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। এরপরের কোশ্চেন হচ্ছে ম্যাথ আছে একটা, হচ্ছে একটি বস্তুর উপর 4 নিউটন বল 10 সেকেন্ড ক্রিয়া করলে বস্তুর উপর প্রযুক্ত বলের ঘাত কত? এখন বলের ঘাত যে সমান এফটি, ফোর্স ইন্টু টাইম। এখন বল হচ্ছে 4 আর সময় হচ্ছে 10, সমান হচ্ছে 40 নিউটন সেকেন্ড। 40 নিউটন সেকেন্ড, তাহলে আনসার হবে ঘ, 40 নিউটন সেকেন্ড বলের ঘাত। এখানে বলের ঘাত আসলে মূলত ভরবেগের পরিবর্তন। বলের ঘাত সমান লেখা যায় ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। আচ্ছা, এরপরের কোশ্চেন হচ্ছে কৌণিক বেগের একক কোনটি? কৌণিক বেগ কি? ধরুন এরকম একটা বৃত্তাকার বস্তু আছে, বৃত্তাকার পথে একটা বস্তু ভি বেগে ঘুরতেছে, এইদিকে ভি বেগে ঘুরতেছে, ব্যাসার্ধ হচ্ছে আর ব্যাসার্ধ, আর কৌণিক বেগকেও ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। এই ভি সমান হচ্ছে ওমেগা ইন্টু আর, আর এটার একক হচ্ছে একটা বৃত্তের সম্পূর্ণটা ঘুরতে এক নির্দিষ্ট অ্যাঙ্গেল অতিক্রম করতে হয়। ওমেগা সমান হচ্ছে থিটা বাই পর্যায়কাল, টাইম পিরিয়ড। এখন থিটা মানে একটা বৃত্তের কেন্দ্র উৎপন্ন কোণ হচ্ছে 2 পাই বাই টি, আর কোণের একক হচ্ছে রেডিয়ান, তাহলে একক হবে রেডিয়ান পার সেকেন্ড। একক হবে রেডিয়ান পার সেকেন্ড, এটা হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। অসংরক্ষণশীল বল। আচ্ছা, অসংরক্ষণশীল বল বলতে বোঝায় যেগুলোতে লস আছে, অর্থাৎ বলের লস থাকবে, এটাকে বলা হয় অসংরক্ষণশীল বল। যেমন বৈদ্যুতিক বলে মোটামুটি লস আছে, এটা ধরা হয় না। বৈদ্যুতিক বল এটা একটা সংরক্ষণশীল বল। চুম্বক বল এটাও সংরক্ষণশীল বল। ঘর্ষণ বল, এখন ঘর্ষণ বল যখন ঘর্ষণ হয়, ফ্রিকশন হইলে তাপ উৎপন্ন হয়, অর্থাৎ এই বল থেকে কি হয়? তাপ উৎপন্ন হয়। তাপ উৎপন্ন হইলে বলের একটা লস হয়, এই লসের জন্য এটা অসংরক্ষণশীল বল, অর্থাৎ এই লসের জন্য এটা অসংরক্ষণশীল। অভিকর্ষ বলে কোনো লস নাই, এটাও সংরক্ষণশীল বল, অর্থাৎ এই তিনটাই সংরক্ষণশীল, শুধু এটা অসংরক্ষণশীল। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কোনো কাজ হবে না? এখন কাজ হচ্ছে একটা স্কেলার রাশি, ডব্লিউ সমান সূত্র জানি এফএস কস থিটা। এখন এই থিটাটা ধরেন এই বল প্রয়োগ করছেন, এই দিকে একটা বস্তু আছে এইখানে, এই বল প্রয়োগ করার ফলে এটা সোজা উপর দিকে উঠে গেছে, থিটা হয়েছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন কস 90-র ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ এফএস কস 90 ডিগ্রি, অর্থাৎ 90 যেহেতু 0, এটুকু যেহেতু 0, এই জন্য এই কাজটা কী হবে? 0 হবে। অর্থাৎ অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ কোনো বস্তুকে বল প্রয়োগে যদি এটা লম্ব দিকে যায়, তাহলে এটা 0 কাজ হবে বা শূন্য কাজ হবে।
আচ্ছা, এরপরের কোশ্চেন হচ্ছে কাজের একক কোনটি? কাজের একক হচ্ছে এসআই একক হচ্ছে জুল, অথবা অন্য যে কোনো একক থাকতে পারে। এসআই একক ছাড়া অন্য আরও কয়েকটা একক আছে, যেমন কাজের ডব্লিউ সমান আমি সূত্র জানি যে এফ ইন্টু এস, বল ইন্টু সরণ, বলের একক নিউটন, এটার একক হচ্ছে নিউটন মিটার। নিউটন মিটারও থাকতে পারে অপশনে, কিন্তু এসআই একক হচ্ছে জুল। আবার এটাকে আরোভাবে লেখা যায় কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এটাও কাজের একক, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এটা একটা ম্যাথ। এখানে বলছে 2 নিউটন বল কোনো নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটি বলের দিকে, এটা বলের দিকে হবে, বস্তুটি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 5 মিটার দূরে সরে গেল। কাজের পরিমাণ নির্ণয় করা। অর্থাৎ এখানে একটা বস্তু ছিল, এই বস্তুটার উপর 2 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। ফলে বস্তুটা বলের দিকের সাথে, অর্থাৎ বল প্রয়োগ করা হয়েছে এইদিকে এক্স অ্যাক্সিস বরাবর, এটার দিকের সাথে 60 ডিগ্রি কোণে 5 মিটার দূরে সরে গেছে, অর্থাৎ এই পয়েন্টে আসছে, যেটার দূরত্ব হচ্ছে এখান থেকে 5 মিটার, এইটুকুর দূরত্ব হচ্ছে 5 মিটার। এখন সূত্র জানি হচ্ছে ডব্লিউ সমান এফ এস কস থিটা, এফ এস কস থিটা। বল হচ্ছে 2, দূরত্ব হচ্ছে 5, কস 60, কস 60 ভ্যালু হচ্ছে হাফ, 2 ইন্টু 5 ইন্টু হাফ, 2 কাটা সমান হচ্ছে 5 নিউটন, 5 জুল, সরি 5 জুল। এরপরে কোশ্চেনে যাই। এই কোশ্চেনে বলা হয়েছে যে 25 নিউটন বল দ্বারা কোনো স্প্রিংকে টেনে 10 সেন্টিমিটার বৃদ্ধি করা হয়, স্প্রিং ধ্রুবক কত? এখন জানি স্প্রিং ধ্রুবক, স্প্রিং বল এফ সমানুপাতিক -x, অর্থাৎ স্প্রিংয়ের যে বলটা এটা হচ্ছে প্রত্যয়নী বল, প্রত্যয়নী বা বিরোধী বল, প্রত্যয়নী বল। এফ সমানুপাতিক -x, এফ সমান হচ্ছে -kx। এই মাইনাস দেওয়াই হচ্ছে দিকের জন্য, কারণ বলটা বিপরীতমুখী। তাহলে কে সমান হবে কি? কে সমান হচ্ছে f/x। এই মাইনাস দিয়ে মূলত বোঝাই হচ্ছে দিক। এফ হচ্ছে 25 আর এক্স হচ্ছে 0.1, তাহলে 250 নিউটন, সেন্টিমিটার আছে, নিউটন মিটার হচ্ছে 250, তাহলে আনসার হবে এটা। আবার যদি সেন্টিমিটার থাকতো তখন এটাকে চেঞ্জ করতে হইতো না, এটা হচ্ছে নিউটন পার মিটার, নিউটন পার মিটার, নিউটন পার মিটার। আর সেন্টিমিটার হইলে হয়তো 25 নিউটন পার সেন্টিমিটার। আচ্ছা, তারপরের কোশ্চেন, একটি পেন্ডুলাম ঘড়ি বিষুব রেখা হতে মেরু রেখায় নিয়ে যাওয়া হলো, ঘড়িটি ধীরে চলবে না দ্রুত চলবে এরকম বলা আছে। এখন দুলক ঘড়ির পর্যায়কাল টি সমানুপাতিক √L একটা সূত্র, আর একটা হচ্ছে টি প্রপোর্শনাল √1/g। এখন মেরু অঞ্চলে, বিষুব অঞ্চল আর হচ্ছে মেরু অঞ্চল, বিষুব অঞ্চলে হচ্ছে জি এর মান কম না বেশি? বিষুব অঞ্চলে হচ্ছে জি এর মান কম, এটা হচ্ছে কম, আর এখানে হচ্ছে বেশি, যেটা হচ্ছে বেশি, কারণ এখানে চাপা থাকে সামান্য। এই কম হওয়ার জন্য জি যত কম হবে পর্যায়কাল তত কি হবে? বেশি হবে। জি যত কম হবে পর্যায়কাল তত বেশি হবে। এখন পর্যায়কাল বাড়লে ঘড়ি চলবে কি? ধরেন একটা বস্তু আছে, এটা এই বিন্দু থেকে শুরু করে এই সম্পূর্ণটা ঘুরে আবার এই বিন্দুতে আসছে, এটা তার পর্যায়কাল। এখন ধরেন প্রথমবার আসতে 5 মিনিট সময় লাগছে, এখন পরের বার আবার যখন ঘুরে আসছে একটু বেশি পথ অতিক্রম করে, মানে একটু আস্তে চলছে, আস্তে চলে লাগছে হচ্ছে 8 মিনিট। তাহলে পর্যায়কাল যদি বাড়ে তাহলে ঘড়ি চলে ধীরে, আর পর্যায়কাল যদি কমে তাহলে ঘড়ি চলে দ্রুত। তাহলে যেহেতু এই যে মেরুতে নিয়ে গেছে জি কম, জি কম হলে টি বেশি, আর টি যদি বেশি হয় এটা চলবে কিসে? ধীরে, ধীরে চলবে, টি বেশি হলে ধীরে। আবার উল্টা যদি হয়, জি যদি হয় বেশি
তাহলে টি হবে কম আর এটা চলবে দ্রুত। পরের কোশ্চেনে যায় মুক্তিবেগ। পৃথিবীর মুক্তিবেগ মুখস্থ 11 এখানে ভুল আছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড হবে। পৃথিবীর মুক্তিবেগ 11.2 কিলোমিটার পার সেকেন্ড। পৃথিবীর মুক্তিবেগ হবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটা হবে। মানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এখন মুক্তিবেগ এসকেপ ভ্যালোসিটি সমান সূত্র হচ্ছে √2gr। এখানে ভ্যালুগুলো বসালে হয়ে যাবে। জি এর ভ্যালু হচ্ছে 9.8 আর আর এর ভ্যালু হচ্ছে 6.4 ইন্টু 10⁶। এখান থেকে আসছে হচ্ছে 11,200 হবে মিটার পার সেকেন্ড। কিলোমিটার পার সেকেন্ডে নিলে হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। কোন মাধ্যমে শব্দের বেগ বেশি? এখন শব্দের বেগ ডিপেন্ড করে হচ্ছে ডেনসিটির উপর, ঘনমাত্রার উপর। অর্থাৎ বেগ ঘনমাত্রার উপর ডিপেন্ড করে। এখন ঘনমাত্রা যার বেশি তার বেগ তত বেশি। অর্থাৎ পানির চেয়ে, বাতাসের চেয়ে, শূন্যতার চেয়ে ইস্পাতের ঘনমাত্রা সবচেয়ে বেশি। অর্থাৎ এটার ঘনত্ব সবচেয়ে বেশি। ঘনত্ব সবচেয়ে বেশি। ঘনত্ব বেশি হইলে বেগ সমানুপাতিক ঘনত্ব, অর্থাৎ বেগ সমানুপাতিক ঘনত্ব। অর্থাৎ এটা যত বেশি হবে বেগ তত বেশি হবে। ইস্পাতে বেগ সবচেয়ে বেশি। অর্থাৎ বাতাসে বা শূন্যে সবচেয়ে হচ্ছে কম। শূন্যে নাই, বেগ নেই, কোনো ভ্যালোসিটি নাই। এই জন্যে চাঁদে শূন্য মাধ্যম দেখে, অর্থাৎ চাঁদে কোনো বাতাস নাই বলে এখানে কোনো সাউন্ড শোনা যায় না। পৃথিবীতে বাতাস আছে, এই জন্যে সাউন্ড ফ্লো হয়। আচ্ছা, তারপরের কোশ্চেন হচ্ছে তরলের পৃষ্ঠে কোনো তেল বা চর্বি জাতীয় পদার্থ ভাসমান থাকলে তরলের পৃষ্ঠটান কি হবে? এখন তরল চায় তার সারফেসটাকে, ফ্রি সারফেসকে ছোট করতে, অর্থাৎ উপরে যে সারফেসগুলো আছে এগুলাকে ছোট করতে চায়। যেমন গ্লাসের মধ্যে পানি রাখলে এই জন্যে এইরকম হয়, সামান্য এইরকম, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যায় সংকুচিত করতে চায়। এখন এর উপরে যদি অন্য কোনো পদার্থ থাকে, যেমন তেল বা চর্বি জাতীয় কোনো পদার্থ থাকে, তাহলে পৃষ্ঠটান কমে যাবে, তার টেনশনটা কমে যাবে, সারফেস টেনশন কমবে। আচ্ছা, এটা খুব ইজি। নিচের কোনটি কঠিন পদার্থ? এটা আসলে বলার কিছু নাই, লোহা হবে। আচ্ছা, দোলন গতির উদাহরণ কোনটি? আচ্ছা, এখানে অনেকগুলা গতি আছে। যেমন পৃথিবীর গতি, এটা একটা গতি, এটা হচ্ছে ঘূর্ণন গতি। পৃথিবীর গতি, এটা হচ্ছে একটা ঘূর্ণন গতি। জাতার গতি, এটাও একটা ঘূর্ণন গতি। সরল দোলকের গতি, এটা হচ্ছে দোলন গতি। মূলত এটাই হচ্ছে দোলন গতি, সরল দোলন গতি বলা হয় এটাকে, বা স্পন্দন গতি বলা হয়। এটার একটা নাম হচ্ছে স্পন্দন গতি। স্পন্দন গতি অর্থাৎ একটা সরল দোলক যদি এখানে থাকে, এটা ফ্রিলি ছাড়লে একবার এই দিকে যাবে, একবার এই দিকে যাবে, অর্থাৎ এইভাবে দুলতে থাকবে। এটাই হচ্ছে সরল দোলন গতি। অর্থাৎ অর্ধেক সময় যাবে একদিকে, এই দিকে অর্ধেক সময়, বাকি অর্ধেক সময় এই দিকে যাবে। এই জন্য এটার গতিকে বলা হয় সরল দোলন গতি, মানে দোলন গতির উদাহরণ। নেক্সট কোশ্চেন হচ্ছে, একই স্থানে কোনো একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি করা হলে তার দোলনকাল কত হবে? এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন। অর্থাৎ সরল দোলকের দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি করা হয়েছে। আচ্ছা, টি সমানুপাতিক হচ্ছে √L। তাহলে লেখা যায় যে T2/T1 সমান হচ্ছে √L2/L1। এখন এই যে দৈর্ঘ্য, প্রথম হচ্ছে L1 সমান ধরলাম x, আর L2 সমান হচ্ছে x প্লাস x এর x ইন্টু 3, x এর 3 লিখি, x এর 3 সমান কি 4x, অর্থাৎ 4 করা হয়েছে। দোলনকাল কত হবে? তাহলে এখানে যদি বসাই, ভ্যালুগুলো বসাইলে হবে T2/T1 সমান হবে √L2। L2-র ভ্যালু হচ্ছে 4, আর L1-এর ভ্যালু 3 গুণ করা হয়েছে, 3 গুণ বৃদ্ধি, তো ভুল আছে।
সমান 2 হবে 2 সেকেন্ড 2 সেকেন্ড 2 সেকেন্ড হবে, অর্থাৎ t2 সমান সেকেন্ড দোলক না। আচ্ছা, t2 সমান তাহলে হবে 2 ইন্টু t1, t1 এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 ইন্টু 2 সমান 4 সেকেন্ড, 4 সেকেন্ড। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে পৃথিবীর কেন্দ্রে বলছে পৃথিবীর কেন্দ্রে সরলদোলকের দোলনকাল। এখন কেন্দ্রে সরলদোলকের দোলনকাল, যেমন পৃথিবীর কেন্দ্রে গেলে জি এর মান হচ্ছে 0, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে সেন্টারে জি অফ সেন্টার সমান হচ্ছে 0। এখন সূত্র জানি যে T2/T1 সমান হচ্ছে √G1/G2। এখন এখানে যদি ভ্যালুগুলো বসাই, G1 তো G1 জানি, আর G2 ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে গেলে G0, কোনো কিছু বাই 0 মানে কি ইনফিনিটি, অসীম। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে সেকেন্ড দোলক বা সরলদোলক বা যে কোনো দোলকের পর্যায়কাল হবে বা দোলনকাল হবে অসীম। G0 অর্থাৎ G হবে 0, T হবে ইনফিনিটি, অসীম। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফারেনহাইট স্কেলে কত? এখন ছোটবেলার সূত্র C/5 ইকুয়াল F ইকুয়াল 8 ইন্টু 9 প্লাস হয়েছে 32, 72 প্লাস 32, 32 104 ফারেনহাইট, 104 ডিগ্রি ফারেনহাইট। আনসার হবে 104 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, পরের কোশ্চেন হচ্ছে দুটি বস্তুর ঘর্ষণের ফলে যে তাপ উৎপন্ন হয় এটি কোন ধরনের প্রক্রিয়া? এটি একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, অর্থাৎ যেটা অসংরক্ষণশীল ওইটাই অপ্রত্যাবর্তী, অর্থাৎ যেটা অসংরক্ষণশীল ওইটাই অপ্রত্যাবর্তী, অর্থাৎ বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল সমান পাঠ দেয়? এটা হচ্ছে -4°, এটা -4°। আর যদি এখানে বলতো কেলভিন ও ফারেনহাইট, আবার কেলভিন ও ফারেনহাইট দিবে হচ্ছে 574.25, এততে দিবে হচ্ছে কেলভিন ও ফারেনহাইট। আচ্ছা, তারপরে কোশ্চেন কোন তাপমাত্রায় বিশুদ্ধ বরফ পানি ও জলীয় বাষ্প সাম্য অবস্থায় থাকে? এটা হচ্ছে 273.16 কেলভিন তাপমাত্রা, অর্থাৎ 273.16 কেলভিন তাপমাত্রায় বরফ পানি এবং জলীয় বাষ্প সহাবস্থান করে, সাম্য অবস্থায় থাকে। তারপরের কোশ্চেন হচ্ছে বিভব পার্থক্য পরিবর্তন করা হয় যার মাধ্যমে, এটা কি মাধ্যমে পরিবর্তন করা যায়? এখন বিভব পার্থক্য মূলত পরিবর্তন করা হয় হচ্ছে ট্রান্সফরমারের মাধ্যমে, অর্থাৎ এই যে আমরা যে বাসা বাড়িতে সাপ্লাই নেই ওইখান থেকে আসে হচ্ছে অনেক বেশি ভোল্টের, যেমন 400 ভোল্টের আসে, 400 ভোল্টের লাইন আসে, আমরা যে বাসা বাড়িতে ইউজ করি এটা হচ্ছে 220 ভোল্ট। অর্থাৎ এই যে বিভব পার্থক্যকে এটাকে কমাই দেওয়া হয়, কমাই দিয়ে 220 ভোল্টে কনভার্ট করা হয়, যেটা আমরা বাসায় ইউজ করি ট্রান্সফরমার দ্বারা। এটাই হচ্ছে বিভব পার্থক্য পরিবর্তন করা হয় ট্রান্সফরমারের মাধ্যমে। শব্দের প্রতিধ্বনি সৃষ্টি হওয়ার কারণ কি? প্রতিধ্বনি সৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে বাধা পাওয়া, অর্থাৎ প্রতিফলন। অর্থাৎ শব্দ এদিকে যাইতেছে, এখানে কোনো
সাপোর্ট থাকলে যদি বাধা পায় তাহলে এটা যদি এই সোজাসুজি যায় তাহলে এই দিকে ফিরে আসে, অথবা এই তির্যকভাবে গেলে এটা এইভাবে যাবে, এইভাবে গেলে এইভাবে যাবে, অর্থাৎ শব্দ প্রতিফলন হইতে হবে, অর্থাৎ বাধা পাইতে হবে, আরেক মাধ্যমে ফিরে আসতে হবে ওই মাধ্যমে, এটাই হচ্ছে প্রতিফলন। লেন্সের ক্ষমতার একক কোনটি? পরের কোশ্চেন, লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার। ডায়াপ্টার, এটার একক হচ্ছে ডায়াপ্টার, এটা অনেক আগের কোশ্চেন। আচ্ছা, তারপরে কোশ্চেন, কোন তরঙ্গের উপর অবস্থিত সমদশা সম্পন্ন কণাগুলোর গতিপথকে বলা হয় কি? আচ্ছা, এখানে কতগুলো আঁকি তরঙ্গ। কোন তরঙ্গের উপর অবস্থিত সমদশা সম্পন্ন, ধরেন এটা একটা তরঙ্গ, এটা আরেকটা তরঙ্গ, এটা আরেকটা তরঙ্গ, অর্থাৎ সমদশা সম্পন্ন, এটা একটা দশা, এটা একটা দশা, এটা একটা দশা, এটা একটা দশা। এই প্রত্যেকটা দশা হচ্ছে এক একটা তরঙ্গ মুখ, অর্থাৎ সমদশায় যারা থাকবে এরাই হচ্ছে এক একটা তরঙ্গ মুখ। এটা 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 অর্থাৎ এটা একটা তরঙ্গ মুখ, এটা একটা মুখ, এটা একটা মুখ, এটা একটা মুখ, অর্থাৎ সমদশা সম্পন্ন কণাই হচ্ছে তরঙ্গ মুখ। আচ্ছা, তারপরে কোশ্চেন, তড়িৎচুম্বক বল কোন কণার পারস্পরিক বিনিময়ে ঘটে? এটা হচ্ছে ফোটন নামক কণার বিনিময় হয়, এটা হচ্ছে ফোটন। আচ্ছা, এখানে সবগুলোর জন্য আলাদা আলাদা আছে। প্রোটন হচ্ছে পরমাণু নিউক্লিয়াসে থাকে, ফোটন নামক কণার বিনিময়ে হয় কি? তড়িৎচুম্বক বল। মেসন সবল নিউক্লিয় বলের জন্য হয়, মেসন বা গ্লুয়ন সবল নিউক্লিয় বল। আর গ্র্যাভিটন হচ্ছে মহাকর্ষ বল, গ্র্যাভিটন হচ্ছে মহাকর্ষ বল, মেসন হচ্ছে সবল নিউক্লিয় বল, আর ফোটন হচ্ছে তড়িৎচুম্বক বল। আচ্ছা, বিদ্যুৎ পরিবাহী পদার্থ কোনটি? অর্থাৎ যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহন করে বা তাপ পরিবহন করে তারা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। এখন পরিবাহী হচ্ছে তিন ধরনের, অর্থাৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে তিন ধরনের। একটা হচ্ছে পরিবাহী, অর্ধ পরিবাহী, আর হয়েছে অন্তরক বা অপরিবাহী। এখন সিলিকন অর্ধ পরিবাহী, রাবার অন্তরক, কাঁচ হচ্ছে অন্তরক, আর শুধুমাত্র পরিবাহী আছে তামা, তামা, স্বর্ণ, রূপা, অ্যালুমিনিয়াম, এগুলো হচ্ছে পরিবাহী। আচ্ছা, তারপরের কোশ্চেন, এখানে বলছে কোন অ্যাসিড মিশ্রণটি রাজঅম্ল? রাজঅম্ল কোনটি এরকম বলছে, এটা তো এরকম তো কোনো কোশ্চেন নাই আসলে। আচ্ছা, দুর্বল অ্যাসিড, মোটামুটি দুর্বল অ্যাসিড, আর হচ্ছে যে দুইটাকে বলা হয় রাজঅম্ল, অর্থাৎ ফসফরিক অ্যাসিড আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, দ্বিক্ষারকীয় অম্ল আর হচ্ছে ত্রিক্ষারকীয় অম্ল, এই দুইটার মিশ্রণকে বলা হয় রাজঅম্ল। দ্বিক্ষারকীয় অম্ল, এটা হচ্ছে দ্বিক্ষারকীয়, এটা হচ্ছে ত্রিক্ষারকীয়। এই দুটো অম্লকে বলা হয় রাজঅম্ল। তারপরে কোশ্চেনে যাই, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা নিচে কোনটি নির্দেশ করে? আচ্ছা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে হচ্ছে, অর্থাৎ একটা ইলেকট্রন, এটা নিউক্লিয়াসে থাকে পজিটিভ চার্জ, আর এখানে থাকে ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ। এখন কোনো চার্জিত কণা একটা আরেকটার পাশে যদি ঘুরে তাহলে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়। এই ফিল্ড মূলত হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশ করে, ইলেকট্রন ঘূর্ণনের দিক প্রকাশ করে, ম্যাগনেটিক ফ্লাক্স আসলে এটা। আচ্ছা, ইলেকট্রন আবিষ্কারক হচ্ছে, এটা আগে পড়ছেন, রাদারফোর্ড, জে থমসন। আর রাদারফোর্ড হচ্ছে প্রোটন আবিষ্কার করছে বা এই পজিটিভ চার্জ আবিষ্কার করছে বা নিউক্লিয়াস আবিষ্কারক। ইউরেনিয়ামের আইসোটোপ কয়টি? ইউরেনিয়ামের আইসোটোপ হচ্ছে দুইটি, প্রকৃতিতে দুইটা আইসোটোপ পাওয়া যায় ইউরেনিয়ামের। সোডিয়াম আয়নে কয়টি ইলেকট্রন থাকে? আচ্ছা, সোডিয়ামে টোটাল ইলেকট্রন হচ্ছে
10টি, সোডিয়াম হচ্ছে 11টি, টোটাল হচ্ছে 11টি, 1s2, 2s2, 2p6, 3s1। এই একটা ইলেকট্রনও দান করে সোডিয়াম আয়ন হয়ে যায় Na+, তাহলে ইলেকট্রন থাকে হচ্ছে 2, 4, 6, 10, অর্থাৎ 10টি ইলেকট্রন থাকে। সোডিয়াম আয়নে 10টি, সোডিয়াম পরমাণুতে 11টি। এখানে ভুল আছে, 5টি না 10টি হবে, আনসার হবে 10টি। আচ্ছা, পলির বর্জন নীতি মেনে চলে কোনটি? পলির বর্জন নীতি। আচ্ছা, পলির বর্জন নীতিটা কি? পলির বর্জন নীতি হচ্ছে একটি পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো 1 হতে পারে না, এরকম। সকল কণা যাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা 1, এরকম তো কোনো নাই। এটা ভুল আছে, এটা হচ্ছে 4টা কোয়ান্টাম সংখ্যা কখনো 1 হবে না। কোন রঙের আলোর বেগ সবচেয়ে কম? এখন আলোর বেগ ডিপেন্ড করে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের উপর। যেমন বিনিয়া সহকলা, বিনিয়া সহকলা, এটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, ল্যামডা কম। আর এটার হচ্ছে বেশি, লালের বেশি। তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে তার বেগ তত বেশি হবে, আর তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে তার বেগ তত কম হবে। ওই হিসাবে এই যে নীলের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, এই জন্য ভ্যালোসিটিও কম। কোন রঙের আলোর বেগ সবচেয়ে কম? ভীষণ হচ্ছে n ল্যামডা। হ্যাঁ, ঠিক আছে, এটাই হবে, নীল হবে। নীলও ভুল লিখছে। বেগুনি, ঠিক আছে, বেগুনি। আচ্ছা, এমআরআই যন্ত্রের সাহায্যে রোগ নির্ণয়ে কোন মৌলের ভূমিকা প্রধান? এমআরআই যন্ত্রে রোগ নির্ণয়ে এখানে ইউজ করা হচ্ছে হাইড্রোজেন। ব্যাখ্যা নাই এটির। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হচ্ছে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, অর্থাৎ সিরিয়ালি যেটা নিচে, এটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। নেক্সট কোশ্চেন হচ্ছে, বিদ্যুৎ চৌম্বকীয় বিকিরণ সর্বাধিক তরঙ্গের পরিসর নিচের কোনটি? বিদ্যুৎ তড়িৎ চৌম্বকীয় বিকিরণে এটা একটা সিরিয়াল আছে। প্রথম হচ্ছে মহাজাগতিক রশ্মি, ওই হিসাবে দৃশ্যমান রশ্মি, ইউভি রশ্মি। এখন ওই হিসাবে টেলিভিশন বা রেডিও ওয়েভ তরঙ্গ যেটা আছে, এটা হচ্ছে সবচেয়ে বেশি, এটা পরিসর, অর্থাৎ 1 থেকে 10 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে টেলিভিশন তরঙ্গ। আচ্ছা, জাল নোট শনাক্তকরণে ব্যবহার করা হয় ইউভি রশ্মি, আলট্রাভায়োলেট রশ্মি ইউজ করা হয়, কারণ এই যে এখানে যে ফসফর দানাগুলো থাকে, ইউভি রশ্মি শোষণ করে এরা পরে বিকিরণ করে জাল নোট শনাক্তকরণে সাহায্য করে। আচ্ছা, তারপরে কোশ্চেন হচ্ছে, কোন পদ্ধতিতে ধানের তুষ থেকে ভোজ্য তেল নিষ্কাশন করা হয়? এটা হচ্ছে আংশিক পাতন পদ্ধতি, অর্থাৎ আংশিক পাতন পদ্ধতির একটা আবার প্রক্রিয়া আছে। একটা হচ্ছে পাতন, আরেকটা হচ্ছে আংশিক পাতন। তাপমাত্রার পার্থক্য যদি 40 ডিগ্রির চেয়ে কম হয়, যদি লেস দেন 40 ডিগ্রি, তাহলে আংশিক পাতন, আর যদি বেশি হয় তাহলে শুধু পাতন। আচ্ছা, কঠিন জৈব যৌগকে বিশুদ্ধকরণ পদ্ধতি কোনটি? অর্থাৎ কঠিন জৈব যৌগের বিশুদ্ধকরণ পদ্ধতি হচ্ছে ক্যালাসন পদ্ধতি। আচ্ছা, ঠিক আছে। পর্যায় সারণীতে ডি ব্লক মৌলের সংখ্যা কতটি? ডি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 41টি। এস ব্লক 14টি, পি ব্লক 36টি, ডি ব্লক 41টি, আর এ ব্লক হচ্ছে 29টি। তাহলে এখানে ডি ব্লক হচ্ছে 36টি, 41টি। ডি ব্লক হয়েছে 41টি, পি 36। আচ্ছা, এখন বলছে কপার সালফেটের বর্ণ কিরূপ? কপার সালফেট এটা প্রকৃতিতে পাওয়া যায়। কপার সালফেটের বর্ণ হচ্ছে নীল কালার, ব্লু ভিট্রিয়ল বলা হয় কপার সালফেট। ব্লু ভিট্রিয়ল মানে CuSO4 × 5H2
5 অনু পানি, এটাকে বলা হয় ব্লু ভিট্রিয়ল। আর এটার বর্ণ হচ্ছে নীল, মূলত কপার সালফেট নীলবর্ণ হিসেবে থাকে বলে এটাকে ব্লু ভিট্রিয়ল বলা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে ব্রোঞ্জ কোন দুটি ধাতুর সমন্বয়ে তৈরি? আচ্ছা, ব্রোঞ্জ পারমেলয় স্টেলয় দুইটা নাম আছে। আর ব্রোঞ্জ হচ্ছে কপার আর টিনের তৈরি। ব্রোঞ্জ মূলত কপার আর টিন দ্বারা তৈরি। রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবকের ভূমিকা কি? প্রভাবকের ভূমিকা হচ্ছে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তিকে হ্রাস বৃদ্ধি করা। আসলে শুধুমাত্র বৃদ্ধি করা না, হ্রাসও করতে পারে। সক্রিয়ণ শক্তি হ্রাস বৃদ্ধি করা মানে পরিবর্তন করা আসলে, অর্থাৎ সক্রিয়ণ শক্তির পরিবর্তন করা, হ্রাস করা না, বৃদ্ধিও করতে পারে। প্রভাবকের কাজই হচ্ছে সক্রিয়ণ শক্তির হ্রাস বৃদ্ধি করা, বিক্রিয়াটা হয় তাড়াতাড়ি ঘটায় না হয় ধীরে ধীরে ঘটায়, এটাই হচ্ছে প্রভাবকের কাজ। আচ্ছা, মানুষের রক্তের পিএইচ। মানুষের রক্তের পিএইচ এটা মূলত বায়োলজিতেও আছে 7.4। রক্তের পিএইচ হচ্ছে 7.4। আচ্ছা, তারপরের কোশ্চেন হচ্ছে 0.1 মোলার, এটা হবে কি লিখছে এটা, অ্যাসিড অ্যামোনিয়াম সোডিয়াম বাফার দ্রবণের পিএইচ কত? তো কোশ্চেন তো ঠিক নাই। অ্যাসিটিক অ্যাসিড হবে, এটা হবে অ্যাসিটিক অ্যাসিড। এটা অ্যাসিটিক অ্যাসিড হবে 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ CH3COOH এবং 0.1 মোলার সোডিয়াম বাফার দ্রবণের পিএইচ কত? এটার পিএইচ হবে, পিএইচ বের করার সূত্র আছে, এটাকে বলা হয় হেন্ডারসন হ্যাসেলবার্গের সমীকরণ। PH1 হচ্ছে pKa প্লাস লগ অফ সল্ট এর ঘনমাত্রা বাই হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা। এখন এই Ka অর্থাৎ এই যে অ্যাসিটিক অ্যাসিড যদি বলা থাকে, এটা K এর ভ্যালু হচ্ছে 1.8 × 10⁻⁵। মুখস্থ, এটা যদি না দেওয়া থাকে মুখস্থ। আবার যদি এটা শুধুমাত্র মিথানোইক অ্যাসিড থাকে বা ফর্মিক অ্যাসিড থাকে, তাহলে হচ্ছে যদি এটা থাকে HCOOH, এটা থাকলে হচ্ছে K এর ভ্যালু 1.8 × 10⁻⁴। তাহলে আনসার হবে 7.4। আচ্ছা, এখানে তো ক্যালকুলেট করে বের করতে হবে, এটা 5 হবে, পিস হচ্ছে 5। আচ্ছা, আর কোনো কোশ্চেন থাকলে কমেন্টে লিখতে পারেন। আচ্ছা, আজকের মতো তাহলে এখানেই শেষ। ধন্যবাদ। আচ্ছা, তো ভাই ভুল আছে একটা।